আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট ঘিরে কি হচ্ছে বলতে আমি ঘটনা আমরা নিজেরা কিছু প্রচার করছি না। আমি বারবারই আমার দর্শকদের মনে করিয়ে দিই যে আমরা সেনাবাহিনী সম্পর্কে যে কোনো খবর প্রচারে আমরা সবসময় খুব সতর্ক এবং সাবধান, এথিক্যাল জায়গাতে সেই জায়গাতে। কিন্তু গত রাতে অনেক কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশে। তারা জানিয়েছেন যে সেনাবাহিনীতে এই ব্রিগেডে সেরকম আনইজি মুভমেন্ট চলছে, সেই ব্রিগেডে আনইজি মুভমেন্ট চলছে, মানে একরকম ভার্চুয়াল দুনিয়ায় সেনা কু ছড়িয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো আসলে এই পরিস্থিতিগুলো আমরা বলছি যে আমাদের সেনাবাহিনীকে নিশ্চয়ই তার একটা গার্ডস আছে, আলাদা গার্ডস আছে, আমাদের সমাজে তার একটা অন্যরকম গ্রহণযোগ্যতা আছে। সার্বিক বিষয়গুলো নিয়ে এবং আরো দু একটি বিষয় আছে আমাদের আলোচনার জায়গায়। আমি একটু আপনার সবশেষ জানতে চাই, আমাদের সেনাবাহিনীকে কি কেউ কোনো টার্গেট করেছে? আমাদের সেনাবাহিনী দুর্বল হলে কার লাভ? অথবা আমাদের সেনাবাহিনী সবল করার কথা সবাই বলে, এখন সবল করার দিকে কতটুকু আগাচ্ছে? মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ পুলিয়া ভাই। বাংলাদেশ সেনাবাহিনী এখন আমাদের যারা এই দেশটাকে অস্থির করতে চায়, দেশে মানে আইনের শাসন ভেঙে দিতে চায়, তাদের শেষ প্রচেষ্টা হলো বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় কিনা। আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত ম্যাচিউর সেনাবাহিনী, তাদের অফিসার অত্যন্ত দক্ষ, শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত এবং আন্তর্জাতিক মানের বাংলাদেশ সেনাবাহিনী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সৈনিক লেভেলটা খুবই শিক্ষিত। পৃথিবীর অনেক দেশের আর্মিতে এরকম শিক্ষিত লেভেলের সৈনিক আপনি পাবেন না। এরা খুবই শিক্ষিত এবং তারা খুবই দেশের প্রতি নিবেদিত, এবং তাদের এক্সাম্পল গুলো, ব্যক্তিগত উদাহরণগুলো অনেক দৃষ্টান্তমূলক আছে। তারা এখন সব খবরাখবর রাখে। আগে এত রাখার সুযোগ ছিল না, কিন্তু এখন তাদের সবার হাতে স্মার্টফোন আছে, অনেক আছে ল্যাপটপ আছে, অনেকে বিভিন্ন ধরনের অনলাইন ফ্রিল্যান্সিংও করে। তারা বিভিন্ন অনুষ্ঠান, আপনাদের মতো অনুষ্ঠান করে, অনেক সময় তাদের রিক্রিয়েশনের একটা ফেসিলিটিস এখন হয়ে গেছে, এই ইন্টারনেটে ব্রাউজিং করা, কথা বলা, পারস্পরিক আলোচনা করা, ভাব আদান প্রদান করা, এবং হোয়াটসঅ্যাপ, উইচ্যাট বা কি বলে এক্স লিঙ্ক, তারপরে আপনার ইউটিউব, এগুলো এখন সবাই ব্যবহার করে। ফলে আমি কি ভাবতেছি তারা সেটা বুঝে। আমরা যারা টেলিভিশনে, আমরা প্রতিটা টেলিভিশনে যদি আপনি 10টা প্রোগ্রাম একসঙ্গে দেখেন, আপনি মাথা খারাপ হয়ে যাবে। 10 জন 10 দিয়ে কথা বলছে এবং কোনোটার মধ্যে কোনোটা মিল নাই। আর যাদের মধ্যে নিজস্ব মিল আছে তারা একসঙ্গে কথা বলতেছে, আর যাদের মিল নাই তারা অন্যান্য কথা বলতেছে। আমি আজকে 2টা কথা বললাম। বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কিছুই হচ্ছে না। এখানে যা কিছু হচ্ছে আইনগতভাবে হচ্ছে। আপনি জানেন যে বর্তমানে যে প্রশ্ন দেখা দিয়েছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1973 সালে যে আইনটা হয়েছে সে অনুযায়ী কর্মরত সরকারি কর্মকর্তা বা সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার কতটা করা সম্ভব, এই একটা প্রশ্ন আজকে আমাদের সামনে দাঁড়িয়েছে। আপনি ভালো করে জানেন যে সর্বশেষ 2024 ও 25 সাল পর্যন্ত এই আইনটাকে, এই আইসিটি অ্যাক্টটাকে আপডেট করা হয়েছে, আধুনিকরণ করা হয়েছে। সকলকে চিন্তা ভাবনা করে দেশের বিরুদ্ধে যদি কোনো শক্তি মাথাচাড়া দিতে না পারে, দেশদ্রোহী কোনো শক্তি যেন মাথাচাড়া দিতে পারে, মানবতা বিরোধী কোনো অপরাধী যেন সমাজে ঠাঁই নিতে পারে, সেই জন্য আইনটাকে অত্যন্ত সময়োপযোগী করা হয়েছে। এই আইনটা একটা ন্যায় বিচারের প্রতীক। আইনটা আইনটা নিজে একটা ন্যায় বিচারের প্রতীক। কিন্তু সেই আইনটা আমরা কিছু আনারি হাতে, অনভিজ্ঞ হাতে বা কিছু উদ্দেশ্য প্রণোদিত মানুষের দ্বারা এটাকে নষ্ট করে ফেলতেছি। আপনি দেখেন এই আইনের কতগুলো কার্যক্রম শুরু হয়েছে। যেমন প্রথম কথা হচ্ছে যে লায়াবিলিটি অফ ক্রাইমস কার। লায়াবিলিটি ক্রাইম কিন্তু একটা ব্যক্তির হতে পারে, প্রতিষ্ঠানের হতে পারে এবং দেশেরও হতে পারে। এখানে এই ক্রাইমটা শুধু একটা ব্যক্তির রূপে নির্দিষ্টকরণ করা নাই, এটা আপ টু ডেট যেটা করা হয়েছে। একটা দেশ ও আন্তর্জাতিক আইনে, যেটা আন্তর্জাতিক বলা হয়েছে, একটা দেশও কিন্তু সেখানে এই ক্রাইমের আওতায় আসতে পারে, প্রতিষ্ঠান তো আসতেই পারে। কাজে এখানে কোনো প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়া হয় নাই, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয় নাই, আর কোনো ব্যক্তি বা বড় পদের লোককে দেওয়া হয় নাই। দ্বিতীয়ত দেওয়া হয়েছে অফিসিয়াল পজিশনটা কি, যার যে অফিসিয়াল পজিশন থাকুক না কেন, প্রাইম মিনিস্টার থেকে নিয়ে রাষ্ট্রপতি নিয়ে নিচে চৌকিদার পর্যন্ত কাউকে এই আইন থেকে অব্যাহতি দেওয়া হয় নাই। ট্রাইব্যুনাল অ্যাক্টের অধীন থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয় নাই। তৃতীয়ত কি হয়েছে,
কাজ 5 নম্বর এটাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই আইন থেকে কোন লোক যারা অপরাধ করেছে, এই সমস্ত অপরাধগুলো করেছে, এই অপরাধ থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ কারো নাই। 6 নম্বর হয়েছে সরকার যদি মনে করে এই ধরনের অপরাধ কোথাও হয়েছে বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশের বাইরে, বাংলাদেশি কোনো লোক বা এমনকি বিদেশি কোনো লোকও যদি এই ধরনের অপরাধ করে থাকে যার সঙ্গে বাংলাদেশে কোনো কানেকশন আছে, তাহলে বাংলাদেশ ইচ্ছা করলে তাদেরকেও বিচারে আওতায় আনতে হবে এবং সেই জন্য সেটা ট্রাইব্যুনাল করে দিতে পারে। অত্যন্ত যথার্থভাবেই এই আইনের 6 ধারা অনুযায়ী সরকার ইতিমধ্যে 2টি ট্রাইব্যুনাল করে দিয়েছে, একটা ICT 1 আর একটা ICT 2। কাজেই এটা যথাযথ আইন অনুযায়ী আগাচ্ছে এবং আইন অনুযায়ী করা হয়েছে। 7 নম্বর যেটা আসছে, আইনের যে 7 নম্বর ধারাটা আছে, সেই ধারাতে বলা হয়েছে যে এখানে একটা এই ট্রাইব্যুনাল যেটা করা হবে সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ করতে হবে। নর্মাল প্রসিকিউটর, নর্মাল লয়াররা এই কাজটা করতে পারবে না, তার জন্য আলাদা লয়ার তৈরি করতে হবে, একজন বা একাধিক প্রসিকিউটর তৈরি করতে হবে এবং সেই তাদের মধ্যে একজনকে চিফ প্রসিকিউটর দেওয়া হয়। একাধিক প্রসিকিউটর থাকতে পারে সেটা এই অ্যাক্টের 7 নম্বর ধারা অনুযায়ী, এবং সেখানে একজন চিফ প্রসিকিউটর থাকবে। তার মানে এটা একটা গ্রুপ অফ লয়ার যারা এটা প্রসিকিউটরের দায়িত্ব পালন করবে। এই আইনের ধারার এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল যে এটা আছে অপরাধ ট্রাইব্যুনাল, এই অ্যাক্টের 7 নম্বর ধারা অনুযায়ী। 8 নম্বর ধারায় পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি, ইনভেস্টিগেশন টিম বানাতে হবে। নর্মাল পুলিশ বা অন্যান্য ইনভেস্টিং অথরিটি এই আইসিটির কোনো তদন্ত করতে পারবে না। এই তদন্ত করার জন্য সুস্পষ্টভাবে আইনের 8 ধারায় এখানে ইনভেস্টিগেশনের জন্য পরিষ্কার বলে দেওয়া হয়েছে এবং সে আইনের 8 ধারা 1 অনুযায়ী সেখানে এইটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেই কাজটা স্বাধীনভাবে করবে। এটা সাধারণ পুলিশের কাছে দায়িত্ব দেওয়া যাবে না এবং তারা এটা স্বাধীনভাবে করে 8(3) অনুযায়ী তারা একটা প্রতিবেদন প্রসিকিউটর, ইন্টারন্যাশনাল আইসিটির প্রসিকিউটর অথবা চিফ প্রসিকিউটরের কাছে তারা দাখিল করবে, জমা দেবে 8(3) অনুযায়ী। আর 8(4) অনুযায়ী তারা যে কোনো কারোর কাছ থেকে কাকু তদন্তে আওতায় নিয়ে আসতে পারবে, তাদের কাছে যাচাই বাছাই করতে পারবে, তাদেরকে প্রশ্ন মুখোমুখি করতে হবে, তাদের দরকার পড়ে সম্পত্তি ক্রোধ করতে পারবে। তো এভাবেও কিন্তু এই ইনভেস্টিগেশনরা তারা এই তদন্ত সম্পূর্ণ করেছে। অর্থাৎ আর্টিকেল 8 নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আর্টিকেল 8 অনুযায়ী তারা তদন্ত করেছে এবং এখন পর্যন্ত তদন্তের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়েছে বা সহযোগিতা করে নাই এরকম কোনো অভিযোগ তদন্ত কমিটি জাতির সামনে, বাংলাদেশের সামনে, সরকারের সামনে করে নাই। তার মানে আজকে যাদেরকে আসামি করা হচ্ছে বা তাদের সবারই কাছ থেকে তারা সহযোগিতা পেয়েছে, এটাই প্রমাণিত হয়েছে। কারণ তারা কিন্তু বলে নাই যে আমি কারো কাছে যেতে পারি নাই, অমুক আসতে পারে নাই, দেখতে পারে নাই। তারা তাদের মতো করে বলেছে তদন্ত তারা সম্পূর্ণ করেছে। তদন্তটা অসম্পূর্ণ নয়, তারা তদন্তটা সম্পূর্ণ করে প্রসিকিউটরদের কাছে এবং চিফ প্রসিকিউটর জমা দিয়েছে। এখন আসে 9 নম্বর। 9 নম্বর হচ্ছে যে এটা 9 নম্বরের রুলস আপনাকে আগে দেখতে হবে। আপনাকে আমার এই রুলস অফ প্রসিডিওর আছে একটা, রুলস অফ প্রসিডিওরে 18তে বলা হয়েছে যে 18তে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এখানে আপন রিসিপ্ট অফ রিপোর্ট অফ ইনভেস্টিগেশন অফ অফেন্সেস, এই রিপোর্ট পাওয়ার পরে the chief prosecutor or any other prosecutor authorized by him shall prepare a formal charge sheet না, কিন্তু খেয়াল করেন formal charge and charge sheet is not the same thing। সে একটা ফর্মাল চার্জ তৈরি করবে এবং সে ফর্মাল চার্জটা তৈরি করার পরে সে একটা পিটিশন আকারে ট্রাইব্যুনালের কাছে সাবমিট করবে। এইখানে আজকে আমাদের কমপ্লিকেশনটা তৈরি হয়েছে। 1 নম্বর হলো চিফ প্রসিকিউটর সাহেব রিপোর্টটা পেয়েছেন, রিপোর্টটা পাওয়ার পর তার অ্যাকশন গুলা লিমিটেড টু 2 things। 1, উনি একটা ফর্মাল চার্জ তৈরি করবেন, চার্জশিট না। আমি আবার চার্জশিট আর চার্জ এক জিনিস নয়, আইনের ভাষায় এক জিনিস নয়। সে একটা ফর্মাল চার্জ তৈরি করবেন এবং ফর্মাল চার্জটা তৈরি করার পরে তিনি রুলস 18 অনুযায়ী সেটা আদালতে পিটিশন আকারে, উনি পিটিশন আকারে সেটা সাবমিট করবেন। এখন আমাদের 2টা প্রশ্ন হয়েছে এখানে।
একটা হলো ফর্মাল চার্জ বলতে আমরা কি বুঝি। ফর্মাল চার্জ কোন ডিফাইন করা হয়নি আইনে কোনো নির্দিষ্টকরণ করা হয় নাই, কিন্তু আমরা যেটা বুঝি বা প্র্যাকটিস যেটা হয়েছে সেটা হচ্ছে এই ফর্মালটা হলো সরকার কর্তৃক নিয়োজিত চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটরের সমটো কোনো ক্ষমতা বাংলাদেশের আইনের কোথাও দেওয়া হয় নাই। সে হলো সরকার কর্তৃক নিয়োজিত, অর্থাৎ সে যা কিছু করবে সরকারের অনুমতি এবং অনুমোদন নিয়ে করবে। কাজে সে ফর্মাল চার্জ তৈরি করার পরে এটা অন্তর্নিহিত অর্থ হলো একটা প্র্যাকটিসটা হয়েছে, অতীতে যতগুলো ট্রাইব্যুনাল হয়েছে সবাই সরকারের সঙ্গে আলোচনা করে এই ফর্মাল চার্জটা তৈরি করা হচ্ছে। আজকে যিনি চিফ প্রসিকিউটর ছিলেন তার দায়িত্ব ছিল এটা ফর্মালি এটা তৈরি করার আগে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলা, আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলা, যেহেতু সে তাকে নিয়োগ দিয়েছে। আইন মন্ত্রণালয় কি করতে, যে সমস্ত লোকদের অধীনে বিরুদ্ধে চার্জ তদন্ত রিপোর্ট আসছে, তদন্তে পাওয়া গেছে তারা দোষী, তাদের কর্তৃপক্ষকে যারা চাকরিতে থাকে, চাকরি অবস্থায় থাকে, তাহলে তাদের কর্তৃপক্ষকে জানানো বা অভিযোগ পাঠানো যে তোমাদের এই লোকের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ আসছে, এই ব্যাপারে তোমরা অ্যাকশন নিয়ে আমাদেরকে জানাও। সেটা ডাইরেক্টলি পাঠাতে পারতো অথবা হোম মিনিস্টারের কাছে পাঠাতে পারতো আইন মন্ত্রণালয়। হোম মিনিস্টার সেটাকে যাচাই বাছাই করে দরকার পড়লে প্রধান উপদেষ্টার সাথে অনুমতি নিতে পারতেন। অনুমতি নিয়ে যদি সামরিক বাহিনীর কোনো ব্যাপার হয়ে থাকে, তো যেহেতু সামরিক বাহিনীর ডিফেন্স মিনিস্টার বা ডিফেন্স অ্যাডভাইজার অ্যাজ ওয়েল এজ আর্ম ফোর্সেস ডিফেন্সেরও অ্যাডভাইজার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তাহলে ওনার নজরে নিতে হতো। উনি সেটা দেখে উনি সেনাবাহিনীকে বা নৌবাহিনীকে, বিমান বাহিনীকে, যাদের লোক এখানে ইনভলভ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলতে পারতেন, এবং সে অ্যাকশন নেওয়ার পরে তাদের বিরুদ্ধে অ্যাকশন এলিগেশন আসতে পরেই যেটা করতে পারতো সেনাবাহিনী, এলিগেশনটা ফর্মাল এলিগেশনটা পাওয়ার পরে সে প্রথমে একটা তার বিচার আদালতে ওখানে যদি বিচার একটা হবে তাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারতো, তাকে চাকরি থেকে অকালীন অবসর দিয়ে দিতে পারতো বা বরখাস্ত করে ফেলতে পারতো, অর্থাৎ তার সঙ্গে সেনাবাহিনীর সংযোগটা বিচ্ছিন্ন করে ফেলতো। তাহলে এখানে প্রসিডিউরাল মিস্টেকটা কি হয়েছে, প্রসিডিউরাল কি হয়েছে, সেখানে অযথা সেনাবাহিনীর প্রতি একটা একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করা হয়েছে। কারণ এখানে যদি ইনভেস্টিগেটিং অথরিটি ইনভেস্টিগেশন করে যদি যখন উনি জানিয়েছেন চিফ প্রসিকিউটরকে, ইট ইজ আপ টু ফাইন, তিনি যদি, আমি জানি না উনি সেটা আলোচনা করেছেন কিনা আইন মন্ত্রণালয়ের সঙ্গে, সেটা যদি করে থাকেন দ্যাট ইজ অলসো ফাইন, ইজ নো প্রবলেম। কিন্তু আইন মন্ত্রণালয় যদি হোম মিনিস্টার আলোচনা করে থাকেন সেটাও ফাইন, নো অবজেকশন। তারপরে যদি প্রধান উপদেষ্টা মহোদয় জানায় থাকেন সেটাও খুব ভালো, এবং সে প্রধান উপদেষ্টা যদি নির্দেশ দিয়ে থাকেন সেনা প্রধানকে যে তোমার বিরুদ্ধে ব্যবস্থা অপশন, সেটাও ফাইন। এখন আমাদের দেখতে হবে যে ভায়োলেশনটা কোথায় হবে। কেন সেনাবাহিনীর অফিসারদেরকে আজকে বলতে হচ্ছে তাদেরকে আপাতত তাদেরকে হেফাজতে রাখা হয়েছে, আইনগত ব্যাখ্যা চেয়ে আমরা এটা জানাবো। তার মানে আমাদেরকে এই 4টা স্টেজে কাউকে বলতে হবে কাদের ব্যর্থতা। আমি যদি বটম থেকে যাই, সেনা প্রধানকে প্রশ্ন করতে পারি যে আপনার কেন এটাকে আপনি আগে অ্যাকশন নিলেন না, তো ওনার নিশ্চয়ই এক্সপ্লেনেশন আছে। তো এইভাবে যদি আমরা বিচার করতাম তাহলে আজকের সমস্যাটা হতো না, কিন্তু তা না করে তাজুল সাহেব আমরা যেটা দৃশ্যমান দেখেছি, ভিতরে কথা জানি না, আমরা দৃশ্যমান দেখেছি যে উনি একটা ফর্মাল চার্জশিট দাখিল করে দিয়েছেন যেটা আইনের চোখে বৈধ নয়, এটা আইনের চোখে বৈধ নয়। উনি একটা ফর্মাল চার্জ ইন এ ফর্ম অফ অ্যাপ্লিকেশন, ইন ফর্ম অফ পিটিশন উনি দেবেন। পিটিশন আর চার্জশিট কিন্তু এক জিনিস না, এটা বুঝতে হবে। এইটা পাওয়ার পরে কিন্তু প্রসিকিউশনের কাজ শুরু হয়ে যায় না, মামলার প্রসিকিউশনের কাজ শুরু হয়ে যায় না। এখানে 22 নম্বর লেখা আছে যে কি করবেন। এটা যখন প্রসিকিউশনে দেখা হবে তখন বলা আছে এনি আফটার টেকিং কগনিজেন্স অফ দি অফেন্স দি ট্রাইব্যুনাল শ্যাল ফিক্স এ ডেট। এখানে কিন্তু স্পেসিফিক বলে দেওয়া আছে রুলসে যে আপন রিসিভড আফটার টেকিং কগনিজেন্স অফ এন অফেন্স the tribunal shall fix a date for appearance of the accused and issue summons or warrant for appearance in the if things proper.
উনি এইটা পাওয়ার পরে অপরাধীদেরকে উনি ডাকবেন। সামন বলতে আমরা যেটা বুঝি যে তিনি অপরাধীদেরকে ডাকবেন। আর যদি পুলিশের কাস্টডি কেউ থাকে, অ্যারেস্টে থাকে, তাহলে পুলিশ তাদেরকে ওই সামন ফাইলে করে হাজির করবে।